গল্প প্রণয়ের সুর পর্ব ৩১। লেখনীতে মহুয়া আমরিন বিন্দু। সাহিল চৌধুরী বাড়িতে থাকা শুরু করেছে কয়েকদিন হতে চলল। সবার সাথে তার সম্পর্ক বেশ ভালো হয়েছে। নিজেকে মানিয়ে নিতে পেরেছে, খুব একটা কঠিন হয়নি তার জন্য। সবাই ভীষণ রকম সাপোর্টিভ ছিল। সাহিল মানা করা সত্ত্বেও নিখিল আর বাকিরা মিলে ওকে রাজি করিয়েছে খানদের থেকে কিনে নেওয়া কোম্পানিটা সামলাতে। ও এটা ভালো পারবে, শুরু থেকে এর সাথে যুক্ত সে। সাহিল শেষে না পেরে রাজি হয়েছেন অফিসে যাবে ভেবেছে 2 দিন পর, কিন্তু এরপর অ্যাসিস্ট্যান্টের রূপে যে আছে সে ভীষণ নাছোড়বান্দা ফোন দিয়ে মাথা খারাপ করে দিচ্ছে সাহিলের। এসব কিছু ভাবছিল সাহিল, তার মধ্যে ওর রুমে হুড়োহুড়ি করে ঢুকলো সব ভাই বোন। এক একজনের মুখভঙ্গি দেখার মতো রয়েছে। সাব্বির এসে বিছানায় ধপ করে বসে পড়ল। সাব্বির সহ বাকিরা সাহিলকে আগে জানিয়েছে, যারা সিঙ্গেল তাদের রুমে কোনো পারমিশন নিয়ে ঢোকে না, আমার অভ্যাস করে নাও তুমি। সাহিল প্রথম দিন একটু অসুবিধে হলেও এখন সে সব মানিয়ে নিয়েছে। ভাই বোনদের সাথে আড্ডা দিতে তারও ভালো লাগে। নিজেকে এখন আর একা লাগে না, নিজেকে প্রাণবন্ত মনে হয়। সাব্বির মুখ ফুলিয়ে বলল, বিচার করো ভাইয়া, এসব অনাচার মানা যায় না। ঘসরে বেগম আমাকে রেখে অন্য ছেলেদের কমেন্টে রিপ্লাই করেছে। সাব্বিরের কথা বলার পরই সবাই হো হো করে হেসে উঠল। নেহা, বৃষ্টি ও জেরিন। রূপটা আজ কলেজে গেছে, সে আবার ক্যারেটের স্টুডেন্ট, বেচারা নাও খাওয়ার সময় পায় না, যেন বাকিরা গেছে অফিসে। নিখিল মিহিরের বিয়ের রিসেপশন করা হবে পরের মাসের শুরুতে। আত্মীয়দের দাওয়াত দেওয়া শুরু করেছে ইতিমধ্যে। এবার বাড়ির বড়রা সাহিলকেও একটা বিয়ে দিতে চায়। ছেলেটা এত মেয়ে বিরোধী কেন বুঝে আসে না হামিদা বেগমের। সাব্বির তো ছিল একটা, তাও তো এখন বিয়ে করে বউ ছাড়া চোখে দেখে না। সাহিলটার একটা গতি হলে হয়, বাড়ি ভর্তি নাতি নাতনি না থাকলে কি জমে নাকি? 3 যা মিলে কত শত প্ল্যান করে রেখেছি, এদিকে বাড়ির ছেলে বিয়ে করতে চায় না। সাহিল হাসতে হাসতে বলল, তোমার পক্ষে আমি নেব সাব্বির, তোমার বোনের পক্ষেও আমি। সাব্বির মুখ বাঁকিয়ে বলে উঠল, সবাই চলো তো, এখানের মানুষটার সাথে আমাদের কোনো কথা নেই, আমাদের তো উনি পর ভাবে। দেখছিস না কেমন আপনি আগে করছে? অপরিচিত কিনা চলচল মনে হয় আমরা বিরক্ত করছি। সাব্বিরের কথা শুনে সাহিলের মনে হলো আগের দিনের শাসানোর কথা। সাব্বির সহ বাকিরা বলছিল, শোনো ভাইয়া, রোলস ইজ রোলস। আমাদের বাড়িতে ছোটদের সবাই তুই করে বলে, কারণ আমাদের এত সম্মান হজম হয় না। তাছাড়া তুই করে না বললে কেমন পরপর লাগে, একদম বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারের মতো সম্পর্ক মনে হয়। তাই তুমি তুই করে বলবা, বুঝছো? এমনিতে আমাদের ভাই হয়ে অন্যের বাড়িতে থেকে বয়সগুলো নষ্ট করেছো, এখন কিন্তু আমরা একদম এসব প্রতিবেশী মার্কা ব্যবহার মেনে নেব না। সাব্বিরের পেছনে লেজ গুটিয়ে সবগুলো বের হচ্ছে। যে কেউ বলে দিবে প্রথমজন গুরু, বাকিরা তার শিষ্য। সাহিল গম্ভীর কণ্ঠে বলল, এই মাথা মোটা তারা বলছি, সাহস তো কম না। তোদের যেতে বলেছি আমি, এমনিতেও তোদের দিয়ে একটা কাজ করানোর আছে আমার। সাব্বির তো লাফিয়ে কাটে উঠে সাহিলকে জড়িয়ে ধরে বলল, পেয়ারের ভাই আমার। সাহিল নাক মুখ কুঁচকে বলল, জেরিন, তোর জামাইকে সামলা, বউ রেখে একটা পুরুষ মানুষকে কেমন জড়িয়ে ধরেছে দেখ, আমার তো সন্দেহ হচ্ছে এখন। সাব্বির তড়িৎ গতিতে সাহিলকে ছেড়ে দিল, বলে উঠল, তোমাকে ভালো মনে করেছিলাম, তুমি তো দেখছি নিখিল ভাইয়ের মতোই। কেউ একটু সম্মান দিল না আমাকে। সাহিল টিস্যু এগিয়ে বলল, তোদের ভাই হয়ে ভালো হলে সমাজে কোনো মান সম্মান থাকবে নাকি আমার? এখন দুঃখের, তুই কান্নাকাটি করে নিয়ে চোখ মুছে ফেল। সাব্বির বলে উঠল, এই অপমান মেনে নেওয়া যায় না বলে দিচ্ছি, দেখবে তোমার বউ তোমাকে 3 বেলা নাকানে চুবানি খাওয়াবে। সাহিল বলে উঠল, বৃষ্টি বোন আমার, এটা কে? সরা বোন, বিয়ে না করতেই তোর ভাইকে মেরে তোর ভাবিকে বিধবা করার তাল করছে এই হতচ্ছাড়া। নেহা বলে উঠল, আমার ভাইকে একা পেয়েছো নাকি তোমরা?
যা তা করছো তার সাথে। চলো চলো ভাইয়া, আমি আসি তোমার সাথে। সাব্বির বলে উঠল, নেহা বোন, আমার তোর গুলুমুলু 4-5টা বাচ্চা হোক, ওইগুলো সব তোর মতো হোক, দোয়া করি, তাহলে আমার দল ভারী হবে। আমার নিজের বাচ্চার প্রতি আমার কোনো বিশ্বাস নাই বোন, সবগুলো হবে তো ঘসড়ি বেগমের মতো। জেরিন এসে সাব্বিরকে দিয়েছে এক ঘষি। সাব্বির আহ করে উঠল, পরপর হাত ডলে বলল, তোর মতো বউ কপালে জুটলে আর জীবনে প্রেম ভালোবাসা কিচ্ছু থাকবে না। জেরিন ঠোঁট উল্টে বলল, আমি তোকে জ্বালাই, টর্চার করি, এভাবে বলতে পারলি থাকবো না তোর সাথে? সাব্বির জেরিনের পিছনে ছুটে গিয়ে পড়ল, ঘসিটি বেগম, আমার ভালো বউ, মনা বউ, আমি এসব কখন বললাম? তুই তো সুইট, একদম রসমালাই। সাহিল বলে উঠল, আরে তোরা নিজেদের মধ্যে আবার লেগেছিস, আমার কথাটা তো শোন, এটা বেশি গুরুতর। একটা মেয়ে কতটা সম্পূর্ণ করার আগেই হুড় মরিয়ে খাটে বসলো সবাই। চোরা চেয়ে বলল, মেয়ে? সাবির গদগদ হয়ে বলল, আমাদের ভাবি। সাহিল বিরক্তি নিয়ে বলল, না, আমার বিয়ে। উফ, মেয়েটা আমার জীবনটাই নাই নাই করে দিচ্ছে। জেরিন বলে উঠল, ভাইয়া সামথিং সামথিং, তাই না? সাহিল বলে উঠল, দেবো একটা ধরে। কিসের সামথিং? বল নাথিং। মেয়ে মানুষদের দেখতেই ভালো লাগে না, তার উপর যদি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয় মেয়ে, জীবনে কত প্যারা ভাব একবার। এখন তোরা ওটাকে যেভাবে হোক সরিয়ে অন্য কোথাও জব দিবি, আর আমাকে সেল অ্যাসিস্ট্যান্ট এনে দিবি। সাবির বলে উঠল, আমার অ্যাসিস্ট্যান্ট মেয়ে হলে তো আমি নাচতে। জেরিন ব্যঙ্গ করে বলল, তুই যার মেয়ে দেখে হাঁটু কাঁপে হাস্যকর কথাবার্তা বলবি না। আর ভাইয়া শোনো, এসব অফিসিয়াল বিষয়ে তুমি ভালো সামলাতে পারবে, কিন্তু যদি মেয়েটাকে আমাদের পছন্দ হয়ে যায় তো তোমাকে বাসর ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। সাহিল চোখ বড় বড় করে তাকালো। বৃষ্টি নেহা বলে উঠল, ওভাবে তাকে লাভ নেই বুঝলে। এবার মিশন একটাই, ভাবি চাই, তাও আবার 2 মাসের ভেতরেই। সাহিল চেঁচিয়ে বলে উঠল, অসম্ভব, আমি বিয়ে করব না। সাব্বির বলে উঠল, তুমি করবে, সাথে তোমার চাচাও করবে। জেরিন সাব্বিরের মাথায় মেরে বলল, ভাইয়ার চাচা তোর বাপ লাগে। সাব্বির ভাব নিয়ে বলল, আমার বাপকে দেখতে কম হ্যান্ডসাম? এখনও 2-3টা মেয়ে ইজিলি হাতের মুঠোয় রাখতে পারবে। জেরিন ডেকে উঠল, মেজমা, ও মেজমা শুনছো? তোমার ছেলে আমার ভোলাবালা শ্বশুরটাকে আবার বিয়ে করাতে চায়। সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলে, তোকে প্রপোজ করলাম, কার জবাব দিলি না? আমার সংসারটা হলো না, এর মধ্যে তুই আবার বাপের সংসারে পেট্রোল ঢালছিস। নেহা বৃষ্টিতে এসে বলল, তুমি আমাদের না জানিয়ে প্রপোজ করে ফেললে, এসব প্রস্তাব গ্রহণযোগ্য না, মানি না, মানব না। সাহিল বলে উঠল, এই বোকার দল, তোরা কি এখন এসবেও আড়ি পেতে দেখবি? বৃষ্টি বলে উঠল, দেখবি মানে? কতবার দেখেছি বলো, কার কারটা বাকি রেখেছি তা জিজ্ঞেস করো। শুধু ভদ্রলোক বলে কারো বাসর করে উগি দেয়নি। সাহিল অবাক হয়ে তাকিয়ে, কি বিচ্ছু বাহিনীর বাবা। নেহা বলে উঠল, চিল, তুমিও আমাদের মতো হয়ে যাবে, অপেক্ষা করো। আর তোমার মা আর আমার মা সবাই তো এ দলের সদস্য। সাহিল চেঁচিয়ে উঠে বলল, কি? আমার মাথায় কেউ পানি দে। সাবির বলল, শুধু পানি না, বরফও দিব। আগে তোমার বোনকে বলো আমার প্রেম নিবেদন সাদরে গ্রহণ করতে। জেরিন সাব্বিরকে চেপে ধরে হাত কামড়ে বসে উঠে বলল, এসব শুকনো প্রপোজাল আমি নেব না, ইউনিক কিছু কর। সাব্বির হাত সরিয়ে নিয়ে বলল, অসভ্য মহিলা, তোর প্রপোজালের কাথায় আগুন, কোথায় জামাইকে চুমুটুমু দিবি না, তুই রাক্ষসী মানা করছিস? সাহিল কপাল চাপড়ালো, এদের বলে কি লাভ হবে? মাঝখান থেকে ওই সোহানাটা ওর মাথা চিবিয়ে খাবে। মেয়েটা এত বকবক করতে পারে আল্লাহ, কেন মরতে যে এতে চাকরি দিয়ে দিয়েছিলাম। ভাই বোনরা মিলে বকবক করে পার করলো অনেকটা সময়, তবুও কথা যেন শেষ হবার নয়।
কোনো না কোনো নতুন টপিক এসেই পড়ে। সাহিল এদের সাথে থেকে নিজেকে বাঁচালো, পাতি দিতে বলল না। শেষ 4 বছর মিলে হয়তো সাহিল এত কথা বলেনি যতটা কথা গত কয়েকদিনে বলছে। হাসি খুশি থাকতে হলে পরিবারের সাথে মিশতে হয়, তাদের সাথে সব শেয়ার করতে হয়। প্রাণ খুলে ভালোবাসা দিয়ে পরস্পরের সাথে মিলেমিশে থাকার নামই পরিবার। শান্তি সুখ তো পরিবারের মায়ায়, ভালোবাসায় নিহিত। সকাল 7টা। চিন্তিত ভঙ্গিতে নেহা পুরো রুম জুড়ে পায়চারি করছে। হাতে তার প্রেগন্যান্সি কিট। ভয়ে ভয়ে আসে ভীষণ, কাউকে বলেওনি। জানে এর জন্য 100টা বকা খাবে মায়েদের কাছে। তারপরও নেহা চায় যদি সত্যি সত্যি ওর বেবি আসে তো সবাইকে সারপ্রাইজ দেবে। কিটটাও কিনেছিল বৃষ্টিকে দিয়ে। যতই হোক তার প্রাণপ্রিয় বন্ধু, আগে পরে বোন ননদ। কিছু সময় অপেক্ষা করার পর নেহার পা থমকে গেল। পজিটিভ দেখেই চোখের কোণে অশ্রুরা বের করলো। মুখে ভুবন বোলানো হাসি। খুশিতে লাফিয়ে উঠেছিল মেয়েটা। পেটে হাত দিতেই নিঃশ্বাস ভারী হয়ে আসলো ওর। কেঁদে ফেললো এবার কাঁপা কণ্ঠে। বললো, বেবি সোনা, মায়ের কাছে অবশেষে চলে এসেছো। মা ভীষণ খুশি তোমাকে পেয়ে। নেহা চোখ মুছে ফেললো। এবার আরও একটা চিন্তা, নিখিলকে কীভাবে বলবে। কেমন এক অনুভূতি হচ্ছে তার। লজ্জাও পাচ্ছে, আবার আনন্দে গা ভাসাতে মন চাচ্ছে। নিখিল কেমন প্রতিক্রিয়া দিবে দেখার জন্য অধিক আগ্রহ নেহা। নিখিল রুম থেকে বেরিয়ে একটু বসার ঘরে গেছে। বিয়ের অনুষ্ঠান করা নিয়ে আলোচনা চলছে। নেহা এখনও বসে আছে আগের মতো। বেশ সময় পর নিখিল আসলো। নেহাকে এভাবে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোর? নেহা এক পলক দেখলো নিখিলকে। তার হৃৎপিণ্ড লাফাচ্ছে যেন। নেহা নিখিলের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলল, পাঁচ মারণ, আপনার জন্য গিফট আছে। নিখিল চোখ ছোটো ছোটো করে তাকিয়ে থেকে বলল, আমার মতো এত মানুষটার জন্য তোর বিলাই মার্কা ছোটো হাতে কি গিফট এনেছিস নেহা? তোর ঠোঁট দিয়ে দুটো চুমো দিতেই পারতি, বেস্ট গিফট হতো আমার জন্য। নেহা এবার বিরক্ত হলো। বদের হাড্ডি বেশি কথা বলে। এমনিতেই নার্ভাস নেহা, আর ইনি দেখো কাহিনী করছে। নেহা মিনমিন করে বলল, চুমু কেন? এখন পর্যন্ত দেওয়ার সব কিছুর থেকেই বেশি মূল্যবান এই বিলাই মার্কা হাতের মোটে টাকার জিনিসটা। নিখিল পকেটে দুহাত গুজে বলল, বলছিস? তারপরও নিব না, যা ভাগ। নেহার মন খারাপ হতে শুরু করলো। নিখিল বুঝে ঠোঁট কামড়ে হাসলো, তাও ভাব নিয়ে সরে পড়ল। নেহা চেঁচিয়ে বলল, সত্যি নেবেন না আপনি? নিখিল আগের মতো করে বলল, না। দেখা গেল তুই আগের বারের মতো তেলাপোকা ধরিয়ে দিলি আমায়। নেহার রাগ উঠল। সব সময় কি সে দুষ্টুমি করে নাকি? লাগবে না ভদ্রভাবে বলা। এর মতো লোক এসব সহজ সরল জিনিস নিতেই পারবে না। নেহার আগে ফুঁসছে নিখিল। নিজের হাসি আড়াল করতে ব্যস্ত। নেহার হাতের মোটে রাখা জিনিসটা ছুঁড়ে মারল নিখিলের উপর। পরে ধূপধাপ পা ফেলে এর রুমের বাইরে চলে গেল। নিখিল হাতে ক্যাচ ধরা কিটটা দেখা মাত্রই চোখ বড় বড় করে ফেলল। কি বলবে যেন বুঝতেই পারল না। নেহাকে অভিমান করলো। একদূর লাগালো নিখিল। রুম থেকে বের হতেই নেহাকে পেয়ে গেল। বেশি দূর যেতে পারেনি মহারানী। নিখিল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল নেহাকে। নেহা থমকালো। হঠাৎ এমন হওয়ার পরক্ষণে নিখিলকে সারাতে ব্যস্ত হলো। নিখিল নেহাকে বুকের সাথে মিশিয়ে কান্না ভেজানো কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ বৌজান। নেহা বুঝে গেল ছেলেটা কেঁদে দিয়েছে। নেহার চোখ অশ্রুসিক্ত হলো। দুজনের চোখেই আনন্দে পানি চলে এসেছে। বাবা মা হওয়ার খুশিতে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। নেহা বলে উঠল, এবার তো ছাড়ুন, এভাবে কেউ ধরে নাকি? নিখিল খুশিতে পাগল প্রায় যেন। নেহাকে রুমের কাছে নিয়ে গিয়ে দু হাতে বাহু জড়িয়ে ধরে অনেকটা জোরেই খুশিতে চিৎকার দিয়ে উঠল। নেহাকে ঘোরাতে ঘোরাতে বলল, নেহা, বিশ্বাস কর আমি আজ কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি করতে ইচ্ছে করছে এখন। ইস, আমার নেহা পাখিটা, আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিস আজ তুই।
আবার নেহাকে জড়িয়ে ধরল। নেহা মুগ্ধ চোখে নিখিলের চঞ্চলতা দেখছে, পাগলামও দেখছে। গম্ভীর মানুষটা প্রাণ করে হাসছে। এদিকে নিখিলের চিৎকার শুনে সবাই ভয়ে জবুতবু হয়ে ছুটে আসছে। নেহার কিছু হলো না তো আবার? সবাই এসে দেখলো দরজা হাট করে খোলা। নিখিল নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বড়রা থতমত খেয়ে আশেপাশে তাকালো। নিখিল দুগালে হাত রেখে যেই চুমু দিতে যাবে তখনই সাব্বির চেঁচিয়ে বলল, ভাইয়া সাবধান, সবাই কিন্তু এখানে আছে। নিখিল যেন তোয়াক্কা করলো না। সে বলল, 2 মিনিটের জন্য সবাই চোখ বন্ধ করে রাখো প্লিজ। আমার বাবুর আম্মুকে আমি একটু আদর করে দেই। নেহার চোখ কুটোর থেকে বেরিয়ে আসার উপক্রম। এসেলের তো পুরো মাথা গেছে। এখানে বড় আব্বু আছে, মেজো আব্বু আর তার বাবাও। এ কেমন নির্লজ্জের পাল্লায় পড়ল। নেহা কিছু বলার আগে নিখিল নেহার মুখে চুমুতে ভরিয়ে দিল। নেহা নড়ে চড়ে যেতেই নিখিল আতঙ্কিত হয়ে বলল, নেহা একদম নড়াচড়া করবি না, বেবিটা ব্যথা পাবে তো। নেহা ঠোঁট উল্টে ফেললো, কাঁদো কাঁদো মুখ করে এগিয়ে গেল হামিদা বেগমের দিকে। বলে উঠল, বড় মা, তোমার ছেলে আমাকে একটু ভালোবাসে না। দেখো বাবু না আসতেই ওকে ভালোবাসা দিচ্ছে। তোমার ছেলের বিচার করে বলছি। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে হতবাক। কি হলো, কিসের বাবু, কি নিয়ে কথা হচ্ছে? সাহিল বলে উঠল, আহ, কেউ কি বলবে কি হচ্ছে এখানে? নিখিল আগে বল, নেহা কি নিয়ে কথা বলছে? নিখিল সাহিলকে জোরে ধরে লাফিয়ে বলে উঠল, আমি বাবা হচ্ছে ভাই। সাব্বির, জেরিন, বৃষ্টি, রোফ একত্রে খুশিতে চিৎকার দিয়ে উঠল। একে অপরকে জড়িয়ে ধরল। হামিদা বেগম নেহাকে জড়িয়ে ধরে বলল, বেঁচে থাক মা, আমাকে অনেক সুখে অনেক অনেক সুখে থাক। একে একে সাহারা তাহমিদা জড়িয়ে ধরল। তাহমিদা বেগম খুশিতে কেঁদে ফেললেন, তার বাচ্চা মেয়েটা মা হবে। শাহ চৌধুরী খুশিতে শহীদুল চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, শহীদুল, আমি দাদু হব, ভাবতে পারছিস? চল চল, মিষ্টি কিনতে হবে তো। বাড়িতে খুশির আমেজ যেন 4 গুণ বেড়ে গেল। নেহাকে যেন সবাই আদর আদরে মুড়িয়ে রাখছে। তার উপর সাহিল নিখিলের মিল দেখে সবাই আরও ভীষণ খুশি। সাব্বির নাচতে ছাড়া বলতেছে, আল্লাহ, আমি চাচ্চু প্লাস মামা হব। ঘষেটি বেগম রে, আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। নিখিল নেহা মাঝখানে টুকটাক ঝগড়া করছে। এই তো নেহাকে নিখিল বলল, হিংসে করিস কেন? এ তো আমার বেবি, ওটা একদম নজর দেবি না। নেহা ঠোঁট উল্টে বলছে, তোর নিজের পেটে রাখো, আমার পেটে থাকবে তো আমার বেবি, বুঝছো? তুমি নজর দেবে না। কিছু না হলে বড় মা বলে কেঁদে দেয়। নিখিল পড়ছে ফাঁসা দেয়, কি একখানা বউ, আগে তো ছিল বাচ্চা, এখন মা হবে। শোনার পর থেকে যেন বাচ্চামও বেড়েছে, আহ্লাদি হয়ে উঠেছে একদম। নিখিল বউকে একবারের জন্য কাছে পাচ্ছে না। বউটাকে একটু মন মতো আদর করতে পারছে না। মাগুলা ভাই বোনগুলো তাকে পাত্তাই দিচ্ছে না, একদম যেন একা। নেহাই মা হচ্ছে, বাবার কোনো কাজ নেই। ড্রয়িং রুমে বসে আনন্দে মেতেছে সবাই। তখন ওই সদর দরজাতে প্রবেশ করল এক রমণী। পরনে জলপাই রঙা কুর্তি, জিন্স আর স্কার্ফ দিয়ে ঘুমটা টানা, হাতে একটা ফাইল। ভীষণ মায়াবতী মেয়েটা প্রথম দেখাতেই যে কারো নজর কাড়ার মতো। সারা তো উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কে মা তুমি? কি দরকারে আসলে? আমরা কি তোমাকে চিনি? এসো বসো। মেয়েটা ইতস্তবোধ করলো, এলোমেলো কণ্ঠে শব্দ খুঁজলো, যেন মিষ্টি কণ্ঠে বলে উঠল, না মানে আন্টি, এটা কি সাহিল স্যারের বাসা? ওনার সাথে কিছু দরকার ছিল। সাহিল সিঁড়ির শেষ মাঠে দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, হাই মেয়ে, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বাড়ি অবধি চলে এসেছো, সাহস তো মন্দ না। হঠাৎ এরকম রাশবাড়ি কণ্ঠে ধমক খেয়ে আগে তো মেয়েটি চুপসে গেল। পর মুহূর্তে কিছু এগিয়ে দিয়ে বলল, স্যার, আমি আসলে। সাহিল আবার ধমকে শুরু করল, তুমি কি আসলে নকলে শুরু করেছো? তোমার কি একটা কথা কান দিয়ে যায় না নাকি? আমি তো বললাম 2 দিন পর অফিসে এসে সব কাজ করব। তুমি 1 সপ্তাহ ধরে ফোনের উপর ফোন করেই যাচ্ছ। এই মেয়ে, বসকে তুমি মানো? তুমি না আমি?
মেয়েটি মাথা নত করে ফেলল। সে জানতো সাহিল নামক মানুষটি বড্ড কঠিন ধাঁচের, কিন্তু এতটা তার সে বোঝেনি। চাকরিটা দেওয়ার লোকটাকেই এতটা খারাপ মনে হয়নি সোহানার। তার উপর বড়লোক মানুষ, তার উপর দয়া করেছে, এটাই অনেক। তাদের কথা ব্যাপারে দাম্ভিকতা থাকবে, এটাই তো স্বাভাবিক। সোহানা দৃঢ়কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি আসতাম না, আর না আপনাকে এতবার কল করে বিরক্ত করতাম। আমাদের কোম্পানি এমনিতেই লসের মধ্যে আছে, তার উপর এখন একটা বড় অর্ডার আটকে আছে, শুধু আপনার সাইন না দেওয়াতে তাই এসেছি। একজন কর্মচারী হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। যে প্রতিষ্ঠানে আমি কাজ করি তার কোনো ক্ষতি আমি চাই না। আজকে লাস্ট ডেট ছিল, এর মধ্যে ডকুমেন্ট আমাকে জমা দিতে হবে, তাই বাধ্য হয়েই আপনার বাসায় এসেছি। যদি একটু সাইন করে দিতেন তো ভালো হয়। সাহিল সব বাকিরা হতবাক হয়ে তাকিয়ে, মেয়েটা তাদের কাজের জন্য আসলো। একটা ওয়ার্কার কতটা নিষ্ঠাবান হলে এমনটা করতে পারে। যেদিন সাব্বির সহ ছোটরা খেপেছে ভাইয়ের উপর, এরকম একটা মিষ্টি মেয়েকে কিনা এভাবে কথা শোনালো। ইস, মেয়েটার এত সুন্দর মুখটা কেমন কালো হয়ে গেল। মনটা খারাপ যেন স্পষ্ট ফুটে উঠেছে মুখে। ভালো করেও তো বলতে পারতো, মেয়েদের পছন্দ করে না দেখে কি এভাবে কথা বলতে হবে। তাহমিদা বেগম এগিয়ে এসে বলল, মা তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো, কাজই তো একটু পরেই করতে পারবে। তুমি এত ভালো সময় আমাদের বাড়িতে এসেছো, আর ছেলেটাকে দেখো, কোনো আক্কেল জ্ঞান নাই। তোমাকে কেমন বকা দিল, এর কারণ মনে দেবো আমি। কাজে অমনোযোগী ছেলে হয়ে গেছে, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? হামিদা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন, প্লেটে করে মিষ্টি ফল সাজিয়ে এনেছেন। তাহমিদা ততক্ষণে সোহানাকে সোফায় বসিয়ে দিয়েছে। মেয়েটা শান্তশিষ্ট দেখেই বোঝা যাচ্ছে। হামিদা বেগম হেসে জিজ্ঞেস করলো, তা মা তোমার নাম কি, বাড়ি কোথায়, বাসায় কে কে আছেন? আমার নাম সোহানা জাহান আন্টি। অফিস থেকে কিছু দূরে একটা বাসায় ভাড়া থাকি। গ্রামের বাড়ি রাজশাহীতে। বাসায় শুধু আমার একটা ছোট বোন আছে। সাহারা বলে উঠল, তোমার বাবা মা? সোহানার মুখটা মলিন হয়ে গেল, চোখে অশ্রু ভর করলো, যেন তবু গড়িয়ে পড়লো না। ছোট করে বলল, মারা গেছে। সাহারা, তাহমিদা, হামিদা তিনজনেরই খারাপ লাগলো। মেয়েটার এইটুকু বয়সে বাবা মা হারিয়ে বোনকে নিয়ে একা একা থাকছে। হামিদা বেগম আলতো হাতে সোহানাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করছো কেন? এই দেখো, আমরা সবাই তো আছি। যখন ওই মন কেমন করবে আমাদের কাছে চলে আসবে। এই তিনটা মাকে তোমার পছন্দ হয়নি বলো? সোহানা মাথা নাড়লো, তার পছন্দ হয়েছে। বৃষ্টি এসে পাশে বসে বলল, আমাদের কিন্তু তোমাকে ভীষণ পছন্দ হয়েছে। ভা যেদিন বৃষ্টির মুখ চেপে ধরে বলল, কোন ক্লাসে পড়ছো, নাকি শুধু জব করছো? সোহানা বলে উঠল, অনার্স ফাইনাল ইয়ার, সাথে জব করছি। সাব্বির বলে উঠল, গোষ্ঠী বেগম তোর ক্লাসমেট, যা বন্ধুত্ব করে নে। বৃষ্টি বলল, আমরা কি ভেসে এসেছি? আপু আমার সাথে বন্ধুত্ব করবে না তুমি? সোহানা দ্বিধাদ্বন্দ্বে ভুগল। এত সহজে মানুষগুলো তার সাথে মিশে যাবে একটু বুঝতে পারেনি। সে তো ভেবেছিল এত বড়লোক পরিবারের মানুষ তাকে হয়তো পছন্দ করবে না, উল্টো এভাবে চলে আসায় অপমান করে দিবে। সোহানা কিছুটা হাসার চেষ্টা করে বলল, করব। নেহা সিঁড়ি দিয়ে এসে বলল, আমাকে রেখে সবাই ভাবের সাথে পরিচিত হয়ে গেল। নেহার কথায় সবাই মুখ চাওয়াচাওয়ি করলো। সাব্বির আমতা আমতা করে বলল, না মানে সোহানা, হয়েছে কি, আজকে আমাদের এক ভাইয়ের বউ আসার কথা ছিল, তাই নেহা বোন ভেবেছে তুমি সে মেয়ে। হামিদা বেগম বুঝলো না ছেলে মেয়েগুলোর মাথায় যে কখন কি চলে, কোনভাবে আসার কথা আবার। তিনি ওনাদের কথায় পাত্তা না দিয়ে সোহানাকে বলে উঠল, সোহানা আই নাও, মিষ্টি খাও। মা জানো তো আমার বড় ছেলে সাহিলের ভাই বাবা হচ্ছে, আর আমরা দাদি হব, সাথে নানু, বুঝলে? তুমি একদম সুন্দর একটা সময় এসেছো, আমার ভীষণ খুশি হয়েছি। সোহানাকে সাহারা, হামিদা, তাহমিদা মিলে এটা ওটা খাওয়াচ্ছে। তাদের আচরণে বোঝাই যাচ্ছে মেয়েটা তাদের মনে ধরেছে।
সোহানার প্রথম প্রথম অস্বস্তি লাগলেও এখন সে নিজেও তাদের সাথে মিশতে শুরু করে পারছে। মানুষগুলো এত এত ভালো, সহজে কত আপন মনে হচ্ছে। সাব্বির সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সাহিলকে ঠেস মেরে বলল, ভাইয়া, ভাবি কিন্তু সেই দেখতে মাশাল্লাহ একদম পারফেক্ট পছন্দ হয়ে গেছে। এবার তুমি রাজি হলেও বিয়ে করতে হবে, না হলেও। বলেই হাই তুলে চলে গেল। জেরিন, বৃষ্টি, নেহা আঙ্গুল উঁচে বুঝলো তাদেরও পছন্দ হয়েছে। সাহিল বিরক্ত হলো, এই মেয়ে কিনা তার বউ, অসম্ভব। সারাদিন বক বক করবে ভাবতেই নিজেকে পাগল পাগল লাগছে সাহিলের। কখন না জানি তার মাগুলো তার উপর তেড়ে আসে, মানে কেটে পড়ল। সোহানাকে পেয়ে তিন যা গল্প জুড়ে দিয়েছে। এদিকে নেহা, বৃষ্টি, জেরিন, মেহের, সাব্বির বসে কিছু সময় পর আসলো। নিখিল এলাকায় মিষ্টি বিলিয়ে এসেছে সে। নিজের রুমে ভাই বোনদের মিটিং বসেছে দেখে জিজ্ঞেস করলো, কোথায় বোমা ব্লাস্টের পরিকল্পনা করছিস তোরা? সাহিল ভাইয়ের জীবনে সাব্বিরের কথাই নিখিল বলে উঠল, সোহানার সাথে শাকিল। নিখিলের কথায় মেহের এসে বলল, বন্ধু, বাবা হওয়ার সাথে সাথে তোমার ব্রেনের দরজাটাও একটু খুলেছে, তাহা দেখি আমি একটু শান্তি পেলুম। নিখিল বলে উঠল, এসব কথা রাখ, সাহিল এসবের রাজি হবে না। সোহানাকে তো সহ্যই করতে পারে না। মেয়েটা ভালো, সৎ, পরিশ্রমী, তাই জবটা দিয়েছে সাহিল, কিন্তু এর বাইরে ভাববে বলে মনে হয় না। নেহা তেতে উঠে বলল, এই সাব্বির ভাইয়া, এটাকে এখান থেকে সরাও তো। সবসময় নেগেটিভ চিন্তা, একটু ভালো কথা চিন্তা করতে পারে না নাকি? নিখিল ব্রুকুচকে বলল, কার রুমে বসে আছিস তোরা সবাই? আমাকে যেতে বলছিস কোন সাহসে? তোরা সবগুলো বিদায় হ, যা। পারলে শাহিদের বিয়ে দে, দিতে পারলে তো ভালোই। আমিও চাই ওর জীবনে ভালো কেউ আসুক। সাব্বির ভাব নিয়ে বলল, এবার তো সাহিল ভাইকে বিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই চল, সবাই গিয়ে প্রেমটা ঘটাই এদের মধ্যে। নেহা ওদের পেছনে যেতে নিলে নিখিল দরজার কাছে এসে নেহার হাত ধরে আটকে দেয়। ওরা সবাই বেরিয়েছে আগে, দরজাটা আটকে দেয়। তা দেখে নেহা মুখ উল্টো করে বলল, আমাকে যেতে দিন, ওরা সবাই চলে গেছে। নিখিল নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান, আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। এটা নতুন কি? আপনার তো সবসময় প্রেম প্রেম পায়। তোর কোনো সমস্যা? তুই তো একটা কিপ্টে মহিলা, জামাইকে একটু আদর সোয়াগ করিস না? এত পারবো না। আমি তো পারবো, চল। আবার বাবুর আম্মু তোকে একটু আদর করি না? নিখিল নেহার ঠোঁটে আঙ্গুল রেখে বলে, হুস, কথা বলবি না। কখন থেকে তোকে কাছে পাই না আমি, সারাদিন শুধু পালিয়ে বেড়াস। একদম বিরক্ত করবি না আমাকে, বেশি না, শুধু একটু আদর করব। নেহা গাল ফুলিয়ে রাখলো। তা দেখে নিখিল হেসে শব্দ করে চুমু খেল নেহার গালে। ঠোঁট কপালে আলতো চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে চুমু দিয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ উপহারটা এই অদমকে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মিসেস চৌধুরী। নেহা নিখিলকে দু হাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি আমার তুলতুলে কিউট বেবির আম্মু। নিখিল এবার না চাইতেও হেসে ফেলল। তার বউটা তার সামনে আসলে একদম বাচ্চা হয়ে যায়। উৎপেতে বসে আছে সাব্বিরের দল। কখন সোহানা আসবে আর তারা তাকে সাহিলের ঘরে পাঠাবে। এদের যদি একসাথে না করতে পারে, প্রেমটা হবে কি করে? জেরিন বলে উঠল, দেখিস, যদি প্ল্যানটা না ফলে তোকে 10 দিন মেঝেতে ঘুমাতে দেব। সাবির মুখ ফুলে বলল, তা তো পারবি, আমি এখন ভালোবাসি তো জেনে গেছিস, ইগনোর তো করবি। জেরিন ধাম করে একটা বসিয়েছে সাব্বিরের পিঠে। বৃষ্টি বলে উঠল, থামো তোমরা, ওই দেখো সোহানা আপু আসছে। জেরিন সাব্বিরকে ধাক্কা দিয়ে বলল, যাও যাও যাও, পরাণের স্বামী, নিজের কাজটা সেরে ফেলো। সাব্বির কোনোরকম ব্যালেন্স ঠিক রেখে পড়তে পড়তে বেঁচেছে। সোহানা চলে আসায় জেরিনকে ইশারা করে বলল, তোকে কাঁচা খেয়ে ফেলবো আমি। সোহানা আলতো হেসে বলল, ভাইয়া, স্যারের রুমটা কোথায়? যদি একটু সাহায্য করতেন তো ভালো হতো। সাব্বির বলল, সোহানা বোন, আমার কি সাহায্য লাগবে বলো ভাইকে।
আজ থেকে আমি তোমার একদম খাঁটি ভাই। জেরিন আড়াল থেকে বেরিয়ে এসে বলল, তুই ভাই ছাড়া অন্য কিছু হতে পারবি আদৌ? সাব্বির গম্ভীর কণ্ঠে বলল, আমি এক নারীতে আবদ্ধ, নিবদ্ধ ঘষ্টি বেগম। অন্য মেয়েরা আমার বোন, না হয় খালা লাগে। তুই বুঝবি না এসব। আমি বিবাহিত, বুঝলি? বউ ছাড়া কারো দিকে তাকাই না। তাকালেও পারিস। তুই অনুমতি দিয়ে তাকাবো? মাথা থেকে পা পর্যন্ত। জেরিন গাল হয়ে বলল, লজ্জা করে না এরকম অশ্লীলতার কথা বলতে? ওদের কথার মধ্যে শোনা বলো, ভাই আপনি বিবাহিত? জেরিন চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলল, কেন, ওরে দেখে কি অবিবাহিত মনে হয়? সাব্বিরের পেট ফেটে হাসি আসছে। গোষ্ঠী বেগম একটা সামান্য কথায় জেলাস ফিল করছে। সাব্বির নিজ থেকে বলল, সোয়ানা বোন আমি বিবাহিত। জেরিনের হাত টেনে নিচের দিকে এনে আবার বলল, এই তো আমার বউ, একদম টকঝাল মিষ্টি। জেরিন রাগ দেখে বলল, স্যার স্যার ধরবি না একদম। সোহানা হেসে বলল, আপনাদের একসাথে অনেক মানিয়েছে। সোহানা আমতা করে আবার বলল, ভাইয়া স্যারের কাছ থেকে একটু ফাইলটা সাইন করে এনে দেবেন প্লিজ। জেরিন বলল, তুমি যাও। সোহানা মিনমিন করে বলে, যদি ধমক দেয় আবার? এমনিতেই আমাকে দেখলেই রেগে যায়। সাব্বির বলে উঠল, কিচ্ছু হবে না ভাইয়া, একটু রাগি, তবে মনটা ভালো। তোমাকে তো যেতে বললো ভিতরে, তুমি আসলেই পাঠাতে বলেছে। সত্যি? না মানে স্যারকে ভয় পাই আমি, অনেক দরকার, তাই জবটাও ছাড়তে পারছি না। না হয় চাকরিটা প্রথম দিনই ছেড়ে দিতাম। মেহির বৃষ্টি এতক্ষণ পেছনে লুকিয়ে থাকলো, এবার সামনে আসলো। মেয়েরকে দেখেই সোনা বলল, স্যার আপনি এখানে? মীর হেসে বলল, ভয় পাচ্ছ কেন? এখন আমি তোমার স্যার নই বুঝলে, আর এটা তো আমার শ্বশুর বাড়ি। সোহানার মাথার উপর দিয়ে গেল যেন সব। সাবির বলল, জেরিন তার বউ, কিন্তু দুজনের ভাব দেখে মনে হয় চিরশত্রু। আবার তুই তো কারি সম্পর্ক। মিহির আজ তো মাঝে মাঝে অফিসে সাহিলের অনুপস্থিতিতে, এখন শুনছি সেও বাড়ির জামাই। মেহির ভালোবাসা দিয়ে বলল, যাও, ওরা সাহিলের রূপ, ভয় পাবে না, সুন্দর মতো যাবে, সাইন নিয়ে চলে আসবে। সোনা মাথা নাড়লেও তার কলিজের পানি শুকিয়ে যাচ্ছে, যেন ছোটবেলা থেকেই একটু নিজের জায়গা করতে পেরেছি, এতে খুশি সে। বোনটা আবার তার বিপরীত, এবার কলেজে পড়ছে, তবু মেয়েটার বয়সের তুলনায় যেন অগাধ সাহস নিয়ে ঘুরে। সোহানা দরজায় নক করলো কয়েকবার, ভিতর থেকে শব্দ আসলো না। সোহানা ডাকলো, স্যার আপনি কি ভেতরে আছেন? আমি কি আসবো? উত্তর না পেয়ে সংশয় নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো সোহানা। ভিতরে ঢুকতে বিপত্তি ঘটল। সাহিল ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে, পরনে পোশাক খুবই সামান্য। সোহানার থেকে কয়েক কদমের দূরত্বে সাহিল বেচারি চোখ খিচে বন্ধ করে নিয়েছে। উল্টো ঘুরে রুম থেকে বের হতে নিলেই কার্পেটে পা হড়কে পড়ে যেতে নেয় সাহিল। আকস্মিক ঘটনায় হয়ে গেছে। এই মেয়েটা না বলে কই সোজা রুমে, তাও মস্তিষ্কে কিছু একটা জানাল দিল, মেয়েটাকে ধর, পড়ে যাচ্ছে। সাহিল ছুটে এসে সোহানাকে ধরল। সাহিলের চুল থেকে টুপটা পানি এসে সোহানার মুখে পড়তেই মেয়েটার চোখ পিট পিট করে তাকালো, পরক্ষণে বন্ধ করে বলল, আমাকে ছাড়ুন প্লিজ, আমি বাইরে যাব। ভয় থরথর করে কাঁপছে সোহানা, চোখের পাতা বারংবার অদ্ভুতভাবে কাঁপছে। সাহিল অপলক তাকিয়ে ভীত মুখশ্রীর দিকে, ঠোঁটের পাশে লাল রঙের তিলটা যেন মেয়েটার সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে। উজ্জ্বল হলদেটে গায়ের রং। সাহিল কেন তাকিয়ে আছে জানে না, তবে হৃদয় জানান দিল মুহূর্তে মেয়েটাকে সে সারা জীবন দেখতে চায়। কেন যেন মনে হচ্ছে এই মেয়েকে দেখে হৃদয় তৃষ্ণার্ত হয়েছে। বুকে এক সমুদ্র জল থাকা সত্ত্বেও কেমন মরুভূমির মতো খাকা করছে সব কিছু। এই কেমন অদ্ভুত নাম না জানা অনুভূতি। সোহানা ডেকে উঠল, স্যার, স্যারুন। সাহিল অদর বাকি হাসলো, কিছুটা চোখে সোহানার কানের কাছে বলল, সাহিল ইশাক চৌধুরীর ইজ্জত হরণ করেছ তুমি রমণী।
তোমার শাস্তি স্বরূপ তুমি আমার হও, তোমার ইজ্জত ভ্রষ্ট হোক আমার হাতে পবিত্রভাবে। সুহানার অন্তরাত্মা কেঁপে উঠল, যেন কী সব বলল লোকটা। সুহানা ছোট রুম থেকে বের হতে গিয়েও পারল না। সাহিল একদম উঠে বলল, দাঁড়াও বলছি, যেতে বলছি আমি। অনুমতি নিয়ে তো আসনি, তবে যাওয়ার এত কিসের তাড়া? আমি না বলা পর্যন্ত এক পাও নড়বে না। সুহানা দাঁড়িয়ে পড়ল, মাথা নিচের দিক দিয়ে রেখেছে, বলে উঠল, আপনি তো বলেছেন আসার জন্য। মেয়ের স্যার বলল আমি আসতে চাইনি, বিশ্বাস করুন। নকও করেছিলাম, সারা শব্দ না পেয়ে ঢুকে পড়েছি। সরি স্যার। কৈফিয়ত দিচ্ছ কেন? কিছু বলেছি আমি তোমাকে? আর এত ভয় পাও কেন? আমি ভাগ না ভাল্লো? তাকাও আমার দিকে। সুহানা মাথা দুদিক নাড়ল, যার অর্থ সে তাকাবে না। সাহিলের হাসি পেল। মেয়েটা ভেবেছে সে এখনও শার্ট ছাড়া আছে। আশ্বস্ত করে বলল, তাকাও, আমি শার্ট পরেছি, আর ফাইলটা দাও। সুহানা তাকালো, হাতের ফাইলটা এগিয়ে দিল সাহিলকে। ভুলক্রমে হাত কিছুটা ছোঁয়া লাগতেই সুহানা হাত সরিয়ে নিয়ে যেই না কিছু বলতে যাবে, সাহিল বলে উঠল, ফাইলের কপি আমি রেখে দিচ্ছি, আমি জমা দিয়ে দিব, তোমাকে কষ্ট করতে হবে না। সুহানা মাথা নাড়ল। সুহানাকে দেখে সাহিলের আবার হাসি পেল। মেয়েটা এত পরিমাণ ভয় পায় তাকে, কারণটা জানতে বড্ড ইচ্ছে হলো, তবুও দমে গেল। সুহানা বলল, এবার আমি যাই। সাহিল উঠে এসে সুহানার দিকে এগোতেই সুহানা পুরোদমে পেছাতে। সাহিল জিজ্ঞেস করল, পিছনে যাচ্ছ কেন? অদ্ভুত মেয়ে তো তুমি। আপনি এগিয়ে আসছেন কেন? সাহিল একসাথে সুহানার সামনে চলে এসেছে। সুহানা দেয়ালের সাথে চেপে গেছে, কেঁদে দিবে প্রায় অবস্থা, চোখে পানি টলমল করছে। সুহানা আবার কেঁদে ফেলল, বলে উঠল, আমি আর কোনোদিন আসবো না, সত্যি বলছি, এবারের মতো জেনে দিন, চাকরিও ছেড়ে দেব। সাহিল ঠোঁট কামড়ে ধরল, নিজের দুহাত পকেটে ভরে পড়ল, চাকরি ছেড়ে দিয়ে দুনিয়ার যেই কোণায় গিয়ে বসে থাকো না কেন, একবার যখন এসেছ তখন ফেসেছ। সাহিলের যা চাই তা সে নিজের করে নেয়, যে কোনো উপায়ে। না, তোমার ভীতু মুখশ্রী, কাঁদো কাঁদো মায়াবী চোখে, বিশেষ করে ঠোঁটের কোণে ফুটে ওঠা রক্তিম মায়াটার নেশায় আমি পড়েছি। তুমি যা খুশি বলো, ওটাকে সারা জীবন ছুঁয়ে দেওয়ার জন্য হলেও আমার তোমাকে চাই। আমি অন্ধকারে ডুবন্ত অমাবস্যা, তুমি আমার সেই অমাবস্যায় ভেসে ওঠা চাঁদ। হরিণ হয়ে বাঘের কাছে আসতে নেই সোনা, এবার শিকারীর হওয়ার জন্য প্রস্তুত হও। সোনা কাটকাট কণ্ঠে বলল, কখনো না। পর মুহূর্তে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। রিসোর্টে ঘুরতে যাওয়ার কথা ছিল আজ বাড়ির সবার, বিশেষ করে ছোটদের। সাব্বিরের সাথে জেরিন রাগ করেছে, দুজন দুদিন ধরে মুখ ফুলিয়ে রেখেছে। বৃষ্টি এসে জেরিনকে একটা শাড়ি ধরে দিয়ে বলল, এটা পরে নাও আপু, আমরা আজ সবাই শাড়ি পরব। মেজমা এটা তোমাকে দিতে বলছে, তারাও কিন্তু আমাদের সাথে যাবে, তাই মনে করে পরো। জেরিনের মেজাজ খারাপ, সাব্বিরের সাথে কোনো কথা বলবে না, তাই যেতে চায়নি, কিন্তু বাড়ির সবার মুখের দিকে তাকিয়ে যেতে হচ্ছে। এখন শাড়িটার দিকে তাকিয়ে মুগ্ধ হলো। লাল রঙা একটা শাড়ি, কারুকাজটা ভীষণ নজর কাড়া। মনে মনে মেজমাকে একটা ধন্যবাদ দিয়ে দিল। কিছু সময় না যেতেই রূপ ছুটে এসে পড়ল, আপু জানো কি হয়েছে? রিসোর্টে তো ভাইয়া আগে গেল, ওখানে নাকি সাব্বির ভাইয়ের একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সবাই যাচ্ছে, তুমি কি যাবে? জেরিনের হাতে থাকা চিরুনিটা ধপ করে পড়ে গেল নিচে। শাড়িটা শুধু পরেছিল, চুলগুলো বাঁধলো না, আর এভাবেই দৌড় লাগালো নিচে। বেশি এসে বলল, তুমি কোথায় যাচ্ছ? সাব্বিরের কাছে। কেন যাবে? কেন যাবো মানে? এখন কি ওর কাছে যেতে হলো? তোদের পারমিশন নিতে হবে? তোরা যাচ্ছিস তাই এসেছিলাম, না নিলে আমি একাই যেতে পারি। মিহির বলল, আয় জেরিন, গাড়িতে উঠে বস। সবাই আর চোখে জেরিনকে দেখছে। জেরিন কেমন অস্থির, চোখ মুখ কত ভয় মেয়েটার। আজকে জেরিনের
দিকে তাকিয়ে সবাই মিটিমিটি হাসছে। রাগ করে থাকা না থাকা দুইটা কাজ একদম টাইট দিয়ে সারবে ওরা, চলবে। প্রিয় দর্শক, গল্পটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।